নমস্কার ডিয়ার স্টুডেন্টস, আমি বিজন বড় আবার আপনাদের সামনে হাজির হলাম বহুত দিন পর। নতুন একটা ভিডিও বানাতে যাচ্ছি। স্পেশালি তোমাদের এটা অ্যাডভান্স বেঙ্গলির ওপর হবে, ঠিক আছে? যেহেতু তোমাদের অ্যাডভান্স বেঙ্গলির এক্সাম আই গেস 9 বা 10-এ আছে, 10th এপ্রিলে আছে। তো তাই ভাবলাম তোমাদেরকে এমন একজন লোকের বিষয়ে জানাই বা এমন একজন লোকের পোয়েমের বিষয়ে আপনাদেরকে এক্সপ্লেনেশন দিই, যেটা হয়তো আপনাদেরকে অল্প অল্প হলেও হেল্প করবে যে পোয়েট্রি জিনিসটা প্রতি আকর্ষণ করতে। তো বেসিক্যালি যদি বলি, আমি আমার পোয়েট্রির প্রতি যদি কবিতার প্রতি যদি আকর্ষিত হয়েছি, তার পিছনে যদি কেউ আছে, সে হলো আজকে যার বিষয়ে আমি বলবো। তো তার ব্যক্তিত্ব বা তার পোয়েটিক স্টাইল যেটা আমাকে খুবই আকর্ষিত করেছিল, যার জন্য হয়তো আমি কিছু কিছু ছোটোখাটো কবিতাও লিখেছি, ইভেন তোমাদেরকে মাঝে মাঝে শুনিয়েছিও আমি। তো তিনি একমাত্র বলতে গেলে আমার জন্য সোর্স ছিল ইন্সপিরেশনের, যার জন্য আমি বাংলা কবিতাকে এত ভালোবাসি, ঠিক আছে? সো বেশি টাইম পাস না করে ব্যক্তিত্বটার বিষয়ে আমি বলতে চাই না, আবার বলারও ইচ্ছা করছে, বিকজ তার ব্যক্তিত্ব খুবই আমার কাছে আকর্ষিত মনে হয়েছে। বিকজ তিনি তার লাইফের সেই স্টেজটাকে দেখেছেন, এক্সপিরিয়েন্স করেছেন স্ট্রাগলটাকে, ঠিক আছে? বলা হয় না, गिर के संभलने वाला इंसान अगर कोई है तो वो है एक एग्जाम्पल, ঠিক আছে? যে ঠোকর খেয়েছে, ঠোকর খাওয়ার পরে আবার দাঁড়িয়েছে, এবং দাঁড়ানোর পরে বাংলার সাহিত্য জগতে কিংবা বাংলার সাহিত্যকে যদি কেউ এত উচ্চ সীমায় এত বাংলার বেঙ্গলি লিটারেচারটাকে যদি কেউ এত উঁচুতে নিয়ে গিয়েছে, সে বলতে পারো তুমি আমাদের যে লেখার ভাবটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। তোমার মাইকেল মধুসূদন দত্ত, দ্যাট ইজ মধুকবি মাইকেল মধুসূদন দত্ত, আমি তার কথাই বলছি, যে আমাদের বাংলা সাহিত্যে অমৃতাক্ষের ছন্দের দান করেছে, ঠিক আছে? অমৃতাক্ষের ছন্দতে পোয়েম লেখার কথা কেউ তো ভাবতে পারেনি আগে ইন বেঙ্গলি লিটারেচার, বাংলা লিটারেচার কথা বলছি। তো তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি আমাদের বাংলার সাহিত্যতে তোমার অমৃতাক্ষর ছন্দের মাধ্যমে কবিতা লিখেছিলেন। এখন অমৃতাক্ষর ছন্দ কি তোমরা ভালো মতনই জানো। দ্যাট ইজ চতুর্দশপদী কবিতা, যেটাকে বলা হয় 14 লাইনের বা 14 পংক্তিতে বিভাজিত একটি কবিতা, ঠিক আছে? তো সেটা তেমনই একটা কবিতা আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব বা তার এক্সপ্লেনেশনটা দেব। তো তোমাদের এইচএস সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স বেঙ্গলির থেকে আমার ফেভারিট কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি কবিতা, দ্যাট ইজ তোমাদের কপোতাক্ষ নদ, সেটা আমি আজকে আলোচনা করব। তো বিফোর গোয়িং টু দ্য পোয়েম, কবিতাটিতে যাওয়ার আগে আমি ব্রিফলি অল্প কিছু তোমার শর্ট ইনফরমেশন দিতে চাই। কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়েছিল তোমার বাংলাদেশে, কিন্তু ঠিক আছে, বাংলাদেশের তোমার যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে, ঠিক আছে? সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ হয়েছিল। তো পিতার নাম ছিল তোমরা ভালো মতনই জানো, দ্যাট ইজ তোমার ওখানে লেখাই আছে তোমাদের স্পেশালি পোয়েমটার প্রথমেই লেখা আছে, দেখে নিতে পারো, দ্যাট ইজ মহামতি রাজনারায়ণ দত্ত, এবং মাতার নাম ছিল জাহ্নবী দেবী, ঠিক আছে? তো তোমার যদি বলি আমি তার লাইফের বিষয়ে যদি একটু আমি বলি তোমাদেরকে, কেন কি দেখো এখানে লাইফের বিষয়ে বলার কথা আছে, তো আমি একটা লাইন তোমাদেরকে বলতে চাই, তারই লেখা কবিতার একটা লাইন। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়, এটি একটি লাইন যেটা নেওয়া হয়েছে বা যেটা বলছি সেটা মধুসূদন দত্তেরই লেখা আত্মগ্লাভ কবিতার একটি লাইন, ঠিক আছে? তো এই লাইনের মধ্যেই তার কথাগুলো বর্ণনা হয়ে যায়। ছোটোকাল থেকেই যখন তোমার মধুসূদন দত্ত যখন তুমি কৈশোর অবস্থায় ছিলেন, ঠিক আছে, তখনই দেখো যখন তার জন্ম হয়েছিল, দ্যাট ইজ তোমার 25শে জানুয়ারি, ঠিক আছে, 25শে জানুয়ারি 1824 সালে জন্মগ্রহণ হয়েছিল। তো যখন তার জন্মগ্রহণ হয়েছিল তখন তো আমাদের দেশে ব্রিটিশ রাজ, ঠিক আছে, ব্রিটিশরা আমাদের দেশে রাজ করছে। তো আর তোমরা ভালো মতন জানো যে ব্রিটিশরা তখন চাইছিল কি,
আমাদের ভারতবর্ষের মধ্যে, সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে তাদের মিশনারি সোচ যেটা আছে সেটাকে প্রচার করতে চেয়েছিল, খ্রিস্টান ধর্মকে প্রচার করতে চেয়েছিল। তো সেই খ্রিস্টান ধর্মের দ্বারা যদি কেউ তোমার প্রভাবিত হয়েছিল, বা ব্রিটিশদের চাল চলন রেহেন সেহেনের দ্বারা যদি কেউ কেউ প্রভাবিত হয়েছিল, তো তিনি ছিলেন আমাদের মধুসূদন দত্ত। যেটা বলা হয় না বেসিক্যালি টিনেজ বয়সে গিয়ে, বা যখন আমরা হলো ম্যাচুরিটি স্টেজে না আসি, তো মধুসূদন দত্ত সেই ব্রিটিশ কালচারটাকে খুবই ভালোবাসতো। ঠিক আছে, ব্রিটিশদের মতন থাকা, ড্রেস পরা, তাদের মতন সুরা পান করা, সিগারেট খাওয়া, ঠিক আছে। তো এইগুলো জিনিস, বা ব্রিটিশদের যে বিলাসী জীবনটা আছে, ব্রিটিশদের যেটা বিলাসী জীবন ছিল, সেই বিলাসিতাপূর্ণ জীবনটা তাকে আকর্ষিত করেছিল। ঠিক আছে, তো সেই বিলাসিতাপূর্ণ জীবনের প্রতি আকর্ষিত হয়ে, ঠিক আছে, তিনি তার জীবনে কিছু কিছু ভুল করেছিল। ঠিক আছে, তার জন্য তিনি লিখেছেন পরে গিয়ে, ঠিক আছে, পরে গিয়ে লিখেছেন আত্মবিলাপ কবিতা, বঙ্গভাষা কবিতা। ঠিক আছে, এবং তার এই কপোতাক্ষ নদও একটি সেইরূপী কবিতা বলতে পারো। ঠিক আছে, তার লাইফের স্ট্রাগলের সময় লেখা কবিতা এটা। তো যেটা আমি বললাম, প্রথম জীবনে তোমার মাইকেল মধুসূদন দত্ত কোনো টেনশন ছিল না, বিন্দাস ছিল, বাবার পয়সা ছিল, বাবার পয়সাতে সে ইংল্যান্ডে গিয়েছে, ব্যারিস্টারি পড়েছে, মাদ্রাসে গিয়েছে, পড়াশোনা করেছে। ঠিক আছে, তোমার সব কিছুই করেছে লাইফে বাবার পয়সাতে সে তোমার সেই ব্রিটিশের বিলাসী জীবনও অতিবাহিত করেছে। কিন্তু সে তার লাইফে একটা ভুল করেছিল, যার জন্য তার বাবা তাকে ত্যায্যপুত্র করেছিল। ত্যায্যপুত্র মানে তো বোঝোই, প্রপার্টির থেকে যেটাকে বাদ দিয়ে দেওয়া হয়, বা বংশের থেকে যেটাকে বের করে দেওয়া হয়। তো সেই ভুলটা ছিল তোমার মাইকেল মধুসূদন দত্ত তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, যেহেতু সে সম্পূর্ণভাবে ব্রিটিশদের চালচলনের দ্বারা প্রভাবিত ছিল, তাদের কালচারের দ্বারা প্রভাবিত ছিল। তো অ্যাকর্ডিংলি তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। আর যখন খ্রিস্টান ধর্ম তিনি গ্রহণ করলেন না, তখনই তাকে তার বাবা ত্যায্যপুত্র করে দেয়। আর ত্যায্যপুত্র করার সঙ্গে সঙ্গে তাকে অর্থের সাহায্য, যেটা সে পেয়ে আসছিল এতদিন ধরে তার বাবার থেকে, সেই অর্থের সাহায্য বন্ধ হয়ে যায়। তো তারপরে তার জীবনের মধ্যে যত আপস অ্যান্ড ডাউন গিয়েছে, সেই আপস অ্যান্ড ডাউনস থেকে যে সাফারিংসটা হয়েছে, সেটার বিলাপই তিনি করেছেন তার আত্মবিলাপ কবিতাতে, বঙ্গভাষা কবিতাতে, কপোতাক্ষ নদ কবিতাতে। ঠিক আছে, তো এর আগে বলে দিই, তিনি তোমার ইংরেজিতে তার কাব্যগ্রন্থ ছিল একটা ক্যাপটিভ লেডি, যেটার জন্য অ্যাকচুয়ালি তোমার বাংলা সাহিত্যেতে আমরা চিনতে পেরেছি বা জানতে পেরেছি মধুসূদন দত্তকে। তার ট্যালেন্ট যে তিনি যে এত ট্যালেন্টেড একটা ব্যক্তি, আমরা জানতে পেরেছি তার সেই ক্যাপটিভ লেডি কাব্যগ্রন্থ থেকে, যেটা ইংলিশে তিনি লিখেছিলেন। আর তিনি লিখেছিলেন সেটা মাদ্রাসে থাকতে। ঠিক আছে, মাদ্রাজ, যেটা বর্তমানে বলা হয় চেন্নাই। তো যাই হোক, এখন আমি এই কাহিনিটা, এই কবিতাটাকে তোমাদের যদি কানেক্ট করতে হয়, তাহলে তার ব্যক্তিগত লাইফটার বিষয়ে অল্প জানতে হবে। না জানলে তোমরা এই জিনিসটাকে কানেক্ট করতে পারবে না। ঠিক আছে, তো যখন তোমার ইংল্যান্ডে ছিল আমাদের মধুসূদন দত্ত, তখন তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করার ফলস্বরূপ, দেখো খ্রিস্টান ধর্ম তো তিনি আগেও হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার এখানে মেন পয়েন্টটা মনে রাখবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরেই তার জীবনে অনেক কিছু প্রবলেম আসলো, বিকজ তার বাবা তাকে ত্যায্যপুত্র করেছিল। তো যখন তিনি ইংল্যান্ডে ছিলেন, তার বাবা তাকে ত্যায্যপুত্র করে দিয়েছিল খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য। আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য যখন ত্যায্যপুত্র করলো, ঘর থেকে টাকা পয়সা যাওয়া বন্ধ হয়ে গেল। তো অর্থের অভাব তার জীবনে নেমে আসলো। ঠিক আছে, অর্থের অভাব তার জীবনে নেমে আসলো। আর সেই অর্থের অভাবে তিনি সেই ইংল্যান্ড থেকে চলে গেলেন তোমার ফরাসি দেশ, দ্যাট ইজ ফ্রান্স। ঠিক আছে, মানে তুমি বলতে পারো তোমার কী বলছি আমি, মাইকেল মধুসূদন দত্ত তার জীবনে অনেকগুলো দেশ বিদেশে ঘুরেছে বা থেকেছে। ঠিক আছে, তার জীবনে। তো এখন আমি মেন পয়েন্টটা বলি, তার জীবনের সবচেয়ে বড় আশা ছিল বলতে গেলে, মধুসূদন দত্তের ড্রিমস ছিল এটা। ঠিক আছে, যে তিনি ইংরেজি সাহিত্যতে
ওয়ার্ল্ড ফেমাস পোয়েট হবে, ওয়ার্ল্ড ফেমাস, বিশ্বের বিখ্যাত একজন পোয়েট হবে। তো তিনি ইংরেজি ভাষাটাকে এত ভালোভাবে আয়ত্ত করেছিল, ঠিক আছে, যে সেই ভাষায় ভাবছিল তিনি ইংরাজি ভাষাতে কবিতা লেখে বিশ্বের বিখ্যাত কবির মধ্যে পরিগণিত হবে, সবাই তাকে জানবে, মানবে, তাকে সম্মান দেবে, তার প্রচুর অর্থ উপার্জন হবে। কিন্তু তার সেই স্বপ্ন ব্যর্থ হয়ে যায়। তার জন্য তিনি এখানে বলেছেন, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়। তিনি একজন বাঙালির সন্তান হয়ে তিনি বাংলা ভাষাকে প্রথম অবস্থায় ইগনোর করেছিল। তিনি বাঙালির সন্তান হয়ে বাঙালি কালচারকে ইগনোর করে, বাঙালি ভাষাকে ইগনোর করে তিনি তার বিদেশি ভাষাকে আয়ত্ত করার ওপর গুরুত্ব দিয়েছিল। সেই ভাষাতে তিনি কাব্য রচনা করে ফেমাস হওয়ার কথা ভাবছিল, কিন্তু সেটা তো অ্যাকচুয়ালি তার জীবনে কখনো পূর্ণ হয়নি। তার সেই স্বপ্নটা পূর্ণ হয়নি ইংরেজি ভাষার মাধ্যমে, তার এই স্বপ্নটা পুরো হয়েছে অবশেষে তার বাংলা ভাষার মাধ্যমে, বাংলা সাহিত্যর মাধ্যমে। তার জন্য তিনি বলেছেন, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়। আমি ছল ভেবেছিলাম, দ্যাট ইজ আমার যেটা আশা ছিল, সেই আশাটা ছিল আমার কি একটা ছলনা, যে আমি ইংরেজি কাব্যে মহারত হাসিল করে, ঠিক আছে, ওখানে কাব্য মানে ইংরেজি ভাষায় কাব্য রচনা করে আমি ফেমাস হব। তো সেটা ছিল তার ছলনা, তার জন্য একটা মিথ্যা আশা, যার ফলস্বরূপে সে বিদেশি কালচার থেকে নিয়ে বিদেশি ধর্ম পর্যন্ত গ্রহণ করে নিয়েছে। কিন্তু অবশেষে কী পেল? কোনো কিছুই পায় নাই। সে তার বৈবাহিক জীবনেও তার শান্তি ছিল না। এখন যেটা আমি বলি, অর্থ যদি না থাকে নর্মালি অ্যাট প্রেজেন্ট যদি বলি না, অ্যাট প্রেজেন্ট কি, দেখো এখানে তো সেই সময়ের কথা বলা হয়েছে। অ্যাট প্রেজেন্টও যদি আমরা কাউকে ভালোবাসি, আর যদি ভালোবাসার পরও তো আমাদেরকে চলতে লাগবে, পেটে দানা তো পড়তে লাগবে, অর্থের প্রয়োজন তো আমাদের জীবনে আছে। অর্থের প্রয়োজনকে কেউ মানা করতে পারবে না। কে আজকে তোমার রুখা সুখা খেয়ে থাকতে চায়? কেউ থাকতে চায় না। তো যখন মধুসূদন দত্ত তোমার অর্থের অভাবে পড়লেন, ঠিক আছে, তখন জানোই অর্থের অভাবে পড়লে কি হয়। আপনজনও আজকাল যেটা রিয়েলিটি, আপনজনও তোমাদেরকে পাত্তা দেয় না, ছেড়ে দেয়, ঠিক আছে। তো এই কাহানির সূত্রপাত সেখান থেকেই হয়। তো তোমার মাইকেল মধুসূদন দত্তকে ইংল্যান্ড থেকে তাকে ছেড়ে যেতে হয় অর্থের অভাবে ফরাসি দেশে। আর সেই ফরাসি দেশেও গিয়েও তার লাইফে সুধার আসেনি। তিনি চেয়েছিল একজন ইংরেজি সাহিত্যে ফেমাস কবি হবে, কিন্তু সেই ইংরেজি সাহিত্যের মধ্যে থেকেই তিনি তার জীবনের পরম লাঞ্ছনা ভোগ করলেন, অপমান ভোগ করলেন। তার কাহিনী আছে লাইভ বিষয়ে, তোমার তার কাহিনী যদি জানতে চাও তোমরা সার্চ করে দেখতে পারো, ঠিক আছে। কেন কি এখন কাহিনী বলতে গেলে আমার মেন কথা তোমার এটা হবে না, কবিতাটা বহুত লেন্দি হয়ে যাবে কাহিনী বলতে গেলে। তাই আমি জাস্ট কিছু কিছু পয়েন্ট বলছি। যে তোমাদের কবি সম্মেলন হয়েছিল ব্রিটিশ, যেরকম আমাদের ভারতবর্ষেও কবি সম্মেলন হয়, ইভেন তোমার ইংল্যান্ড তোমার লন্ডন যেটা আছে ইংল্যান্ড, সেখানেও তোমার কবি সম্মেলন হয় ইংরেজদের। তো সেই কবি সম্মেলন থেকে তার কপালে জুটেছিল শুধু লাঞ্ছনা অপমান, সাথে অর্থের অভাব, যেটা তার বাবার ত্যায্যপুত্র করার জন্য হয়েছিল। তো এমন অবস্থায় যখন তার দুবেলা খাওয়ার জোটে না ভালো মতো, যেখানে যে রুমে তিনি ভাড়া ছিলেন সেই রুমের ভাড়া পর্যন্ত তিনি দিতে পারতেন না, তো তেমন অবস্থায় কোন স্ত্রী তার পুরুষের সঙ্গে থাকবে, দ্যাট ইজ তার স্বামীর সঙ্গে থাকবে। আর স্পেশালি তোমার এখানে বলা হয়েছে সো অর্থের অভাবে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি জাস্ট কিছু কিছু পার্ট বলছি। তো এখন যেই পুরুষকে তার স্ত্রী ছেড়ে চলে গিয়েছে, যার জীবনে অর্থের অভাব খারাপভাবে দেখা দিয়েছে, যার কাছে ঘর ভাড়ার জন্য টাকা নেই, ঘর ভাড়া দেওয়ার জন্য টাকা নেই, যার দুবেলা খাওয়া চলে না ভালো মতো, সেই পুরুষ কতখানি কষ্ট তার লাইফে ঝেলতে পারে সেটা তোমরা বুঝতে পারো। তো যখন কবি তোমার ফরাসি দেশের ভার্সাই শহরে ছিলেন,
তখন তিনি এই যে তোমাদের কপোতাক্ষ নটটা আছে না, কবিতাটা যে সনেট কবিতাটা, তখন তিনি সেই ফরাসি দেশের ভার্সাই শহরে বসে, দ্যাট ইজ তার রুমে বসে এই কবিতাটি তিনি লিখেছিলেন। ঠিক আছে? তো তার লাইফের স্ট্রাগলের থেকেই তিনি জন্ম হয়েছেন, তিনি যে ভুল করেছিলেন সেই ভুল থেকেই তিনি শিখেছেন। তো চলো, উইদাউট ওয়েস্টিং এর টাইম, এই বেসিকটা বলার রিজন ছিল বিকজ অনেকগুলো কোয়েশ্চেন আনসার যখন তোমরা করতে যাবে তখন তোমার কানেক্ট করে লিখতে লাগবে। ঠিক আছে? যে কেন তিনি এইসব জিনিস করেছিলেন বা এই কবিতাটা কেন কোন কনটেক্সটে লিখেছে। তো দেখো, যখন অর্থের অভাব আসে, যেটা আমি বললাম, আজকাল তো আপনজনই আমাদেরকে পাত্তা দেয় না, ছেড়ে চলে যায়। তো সেখানে পর মানুষ কি আরও হেল্প করবে, কি সহায়তা করবে? তোমার মধুসূদন দত্তের এমন পরিস্থিতি হয়েছিল যে তিনি বিদেশ থেকে ভারতবর্ষে যে ফিরে আসবে সেই টাকাটা পর্যন্ত তার কাছে ছিল না। তখন তাকে হেল্প করেছিল একজন, সেটা আমি বলবো না, তোমরা যদি জানো তোমরা কমেন্ট বক্সে মেনশন করতে পারো। ঠিক আছে? যে ফাইন্যান্সিয়ালি তাকে হেল্প করে ভারতবর্ষে এনেছিল, আর যার জন্য আজকে আমরা মাইকেল মধুসূদন দত্তকে এত জানি বা তার কবিতাকে আমরা হ্যাটস অফ করি, বা অমৃতাক্ষের ছন্দের সৃষ্টি সেই করেছিল বাংলা ভাষায়, বাংলা সাহিত্যতে। তো একজন ব্যক্তি ছিল যাকে তিনি চিঠি লিখেছিলেন এবং ফাইন্যান্সিয়ালি সে তাকে হেল্প করেছিল। তো ওটা তোমরা বলবে। এখন আমি উইদাউট ওয়েস্টিং এনি টাইম মেন পয়েন্টটার মধ্যে আসি। সতত হেনদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়ামন্ত্র ধ্বনি তব কলকলে। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু পদ দলে, কিন্তু এই স্নেহের তৃষা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হবে দেখা যতদিনে যাবে। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে। বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে। বঙ্গজ জনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাস। মজি প্রেম ভাবে লইছ যে তব নাম বঙ্গের সঙ্গীতে। ঠিক আছে? তো সতত মানে কি? এখানে সতত মানে কি? তো আমি তোমাদেরকে কনটেক্সটটা বলে দিয়েছি। দেখো, কনটেক্সটটা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যখন মধুসূদন দত্তের জীবনে বলতে গেলে অন্ধকার নেমে আসছে চারদিক থেকে। তাকে কোনো ব্যক্তি হেল্প করেনি, সহায় করেনি। তার আপনজন তাকে ছেড়ে দিয়েছিল, তার বিদেশি ফ্রেন্ডরা তাকে সাহায্য করেনি। সে দুবেলা দুমেটা ভালো করে খেতে পারেনি, তার ঘরের ভাড়া পর্যন্ত সে দিতে পারেনি। এমন অবস্থায় সে ব্যক্তি যখন তোমার একাকী তার রুমে বসতেন, তখন তার মনে সেই তার যে জন্মস্থান বাংলাদেশের যশোহর জেলার সাগরদাড়ি গ্রাম, তার কথা মনে পড়েছে। সঙ্গে মনে পড়েছে তার বাল্যকালের বন্ধু বা কৈশোরকালের বন্ধু কপোতাক্ষ নদ। তোমার যশোহর জেলার সাগরদাড়ি গ্রামেরই পার্শ্ববর্তী দিয়ে বয়ে যাওয়া একটা নদী। সেই নদীর সঙ্গে মধুসূদন দত্তের খুবই তোমার গভীর সম্পর্ক ছিল বলতে পারো। ঠিক আছে? যারা অ্যাকচুয়ালি কবিদের জানো তো, কবিদের একটা কানেক্টিভিটি থাকে, তারা নেচারের সঙ্গে অনেক ভালোভাবে কানেকশন করতে পারে। তো নদীর সঙ্গে কানেকশন কবির খুবই ভালো ছিল। তিনি বাল্যকালে বলো কিংবা কৈশোরকালে বলো সেই কপোতাক্ষ নদকে তিনি দেখেছেন, তার সৌন্দর্য উপভোগ করেছেন। ঠিক আছে? যা তার মনকে খুবই আকর্ষিত করেছিল। তো তিনি যখন ফরাসি শহরে ভার্সাই নগরে বসে তার রুমের মধ্যে বসেছিলেন একাকী অবস্থায়, যখন তিনি অসহায়, তাকে হেল্প করার জন্য কেউ নাই, সাহায্য করার জন্য কেউ নাই, তখন তার মনে পড়েছে সে তার বঙ্গভূমি অর্থাৎ বাংলাদেশের কথা, তার মাতৃভূমির কথা মনে পড়েছে, মাতৃভূমির কথা মনে পড়েছে, তার আপনজনদের কথা মনে পড়েছে, তার মা বাবা বলো, তার ফ্যামিলি বলো, সেই বঙ্গদেশের প্রকৃতি তার মনে পড়েছে। আর মনে পড়েছে তার বাল্যকাল ও কৈশোরকালের বন্ধু কপোতাক্ষ নদ।
তো সেটাই বলছে, সর্বদা হে নদ তুমি পড়ো মোর মনে, মানে সর্বদা সবসময় নদ, কোন নদ? কপোতাক্ষ নদ কবির মনে আসতে থাকে। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সর্বদা তোমার কথা, কার কথা? কপোতাক্ষ নদের কথা কবি ভাবে বিরলে। বিরলে বলতে একাকী অবস্থায় যখন কবি থাকে তখন তিনি তার সেই বাল্যকালের বন্ধু কপোতাক্ষ নদের কথাই ভাবে। সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়ামন্ত্র ধ্বনি, তব কলকলে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। বাহ, দেখো এখানে বলেছে যে কবি এতই অসহায় হয়ে পড়েছিল একটা সময়ে, ঠিক আছে? আর অসহায় অবস্থায় যখন আমরা তখন জানোই আমাদের সেই পাস্ট, আমাদের ভালো স্মৃতিগুলো আমাদের অনেক সময় মনে আসে। তো কবি এখানে বলছে একজন ব্যক্তি, যেমন দেখো আমরা যখন ঘুমিয়ে থাকা অবস্থায় আমরা অনেক স্বপ্ন দেখি না? কোনো ঘটনা ইভেন আমাদের মনেও থাকে, ইভেন আফটার স্বপ্ন দেখার পর আমাদের মনে থাকে যে কী ঘটেছিল, আমরা দেখেছিলাম স্বপ্ন। আমরা তো চোখ বন্ধ করে ঘুমাচ্ছি, বাট সেই ঘটনাগুলো যেন আমাদের মনে পড়ছে, কেউ যেন আমাদের কানের সামনে এসে বলে যাচ্ছে। সেই একই স্মৃতি যেন আমরা ঘুমিয়ে থাকি অবস্থায় আমরা জ্যান্ত হয়ে সেগুলো দেখছি বা আমরা ফিল করছি, অনুভব করছি। তো ঠিক ঘুমিয়ে থাকা অবস্থায় যখন একজন ব্যক্তি স্বপ্ন দেখে, সেটা স্বপ্ন তো অ্যাকচুয়ালি রিয়েলিটি না, সেটা কি একটা ছলনা, যেটা সত্য ঘটনা না। ওটা তো আমরা স্বপ্ন দেখছি না, ওটা আমাদের কাল্পনিক ঘটনা, বা আমরা স্বপ্নের জগতে সেটাকে দেখছি, সেটা তো সত্য ঘটনা না। বাট আমরা স্বপ্ন তো সেই জিনিসগুলোকে দেখি না, যদিও সত্য না হয় আমরা সেই জিনিসগুলোকে স্বপ্নতে দেখি। তো কবি এখানে বলেছে যে তার অবস্থা এমন হয়ে গিয়েছিল, বলছে বা তার সিচুয়েশন এমন হয়ে গিয়েছিল যে তিনি ফরাসি দেশে বসে তোমার কপোতাক্ষ নদের জলের যে কলকল ধ্বনিটা আছে সেটা শুনতে পারছে, ইভেন মন্ত্রধ্বনির মতন। যেরকম ঘুমিয়ে থাকলে আমাদের কানে কেউ মন্ত্র বলছে, যেটা আমাদের মনে হয় আমরা ওটাই দেখছি, সেম অ্যাজ ইট ইজ মন্ত্রের মধ্যে যেরকম মন্ত্র বসে, যেরকম কোনো মন্ত্রের বসে কোনো ব্যক্তি যেরকম স্বপ্ন দেখে, ঠিক তেমনই কবি মাইকেল মধুসূদন দত্ত তোমার ভার্সাই শহরে বসে কপোতাক্ষ নদীর জলের কলকল ধ্বনি শুনতে পারছেন, যেটা বাস্তব তো পসিবল না, সম্ভব না। কেন কি কোথায় তোমার ফ্রান্স দেশ ফরাসি শহর, আর কোথায় ভারতবর্ষে বা বাংলাদেশের তোমার নদী? কপোতাক্ষ নদকে তো শিফট করা সম্ভব না বাংলাদেশ ফরাসি দেশে, তো যেটা ইম্পসিবল। তো এই ইম্পসিবল জিনিসটাকে তিনি তার কাল্পনিক শক্তির মাধ্যমে, নয়েজ আসছে একটু, সরি ফর দ্য নয়েজ, এখানে মনে হাল্লা চিল্লা খুবই হয়। তো যদি ভিডিওতে কোনো নয়েজ আসে তো মাফ করবেন আমাকে, বিকজ এখানে খুবই অ্যাডজাস্ট করে আমাকে ভিডিও করতে হয় তোমাদের জন্য। তো যাই হোক, তো যেটা আমি বলছি, যেরকম আমরা স্বপ্নে, ঠিক আছে, মন্ত্রের মতো কোনো কথা আমাদের কানে আসে আর আমরা সেই জিনিসটা দেখতে থাকি বা ফিল করতে থাকি বা শুনতে পাই, ঠিক তেমনই কবির অবস্থা এমন হয়েছিল যে তখন তিনি খুবই একাকী অবস্থায় ছিলেন, তার সঙ্গে কেউ ছিল না। তিনি যখন রুমে একলা থাকতেন তখন তার এমন সিচুয়েশন হয়েছে, মানে কপোতাক্ষ নদের কথা ভাবতে ভাবতে তার ফিল হয়েছে, অনুভব হয়েছে যে তিনি যেন কপোতাক্ষ নদের কথা বা তার যে কলকল ধ্বনিটা আছে সেটা যেন তিনি মন্ত্রের ধ্বনির মতো শুনতে পেরেছে। কিন্তু এটাতে দেখো, যখন ঘুমিয়ে থাকি আমরা যে স্বপ্নটা দেখি সেটা তো অলীক, কাল্পনিক, সেটা রিয়েলিটি না, ঠিক আছে? ঠিক তেমনই কবির যে থিঙ্কিংটা, যে তিনি যে শুনতে পারছেন যে তোমার কপোতাক্ষ নদের শব্দটা, সেটাও একটা কি ইম্পসিবল থিং। কেন? কারণ দেখো, তোমার আমাদের কপোতাক্ষ নদ আছে কোথায়? বাংলাদেশে। আর কবি তখন ছিলেন কোথায়? ফরাসি দেশে। তো ফরাসি দেশে কপোতাক্ষ নদকে শিফট করা তো সম্ভব না, তো সেই নদের জলের কলকল ধ্বনি শোনাও সম্ভব না। তো তাই তিনি বলেছেন, এখানে বলেছে, সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি, তব কলকলে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। ভ্রান্ত মানে কি? ভ্রান্তির ছলন বলছে না, যেটা রিয়েলিটি না, সত্য ঘটনা না, জাস্ট কবির, তোমার বলতে পারো কবির কাল্পনিক থিঙ্কিং এটা। তো তার মাধ্যমে তিনি বলছেন, তিনি তার বাল্যকাল বা কৈশোরকালের যে বন্ধু কপোতাক্ষ নদ, সেই নদের কলকল ধ্বনি বা জলের যে একটা বয়ে যাওয়ার একটা আওয়াজ হয় না, সেই বয়ে যাওয়ার শব্দটা তিনি শুনতে পারছেন।
দেন নেক্সট বলছে, বহু দেশে দেখিয়াছি বহু পদ দলে, কিন্তু এ স্নেহের তৃষা মিটে কার জলে। বহু দেশে দেখিয়াছি বহু পদ দলে, কিন্তু এ স্নেহের তৃষা মিটে কার জলে। তো দেখো, আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত বহু দেশ বিদেশ ঘুরেছেন এবং তিনি বলেছেন তিনি বহু দেশ বিদেশে ঘোরার পর তিনি বহু নদ নদী দেখেছেন, কিন্তু কোনো নদীর জল তার তৃষাটাকে মেটাতে পারেনি, বা তার যে একটা আছে না নাকি প্রাকৃতিক সৌন্দর্য, যে একটা চোখকে যে শান্তি প্রদান করে, কোনো নদীর জল বা কোনো নদ নদী তার সেই তৃষাটাকে মেটাতে পারেনি, বা তৃষাটাকে মেটাতে পারেনি। তো সেটা এখানে বলছে, আমি জীবনে বহু নদ নদী দেখেছি বহু দেশ বিদেশে, কিন্তু কোনো নদী কপোতাক্ষ নদীর মতন নয়। বিকজ কপোতাক্ষ নদীর মধ্যে যেই আকর্ষণ ভাবটা আছে, যেটা কবি অনুভব করতো, সেই আকর্ষণ ভাবটা বা তার যে জলের তার জলের মধ্যে যে মানুষের তৃষা নিবারণের যে ক্ষমতাটা আছে, সেই তৃষা নিবারণের ক্ষমতা কবি অন্য কোনো নদের জলের মধ্যে দেখেনি। তো এখানে সেটাই বলছে, বহু দেশে দেখিয়াছি বহু পদতলে, কিন্তু এই স্নেহার তৃষা মিটে কার জলে। ঠিক আছে, মানে তিনি এত নয়েজ। তো কবি এখানে এটাই বলেছে যে তিনি বহু দেশে বহু নদ নদী দেখেছেন, কিন্তু কপোতাক্ষ নদের মতন যে তৃষা মেটাবার ক্ষমতাটা যে আছে কপোতাক্ষ নদীর জলের, সেই ক্ষমতা যেন অন্য নদীর মধ্যে তিনি দেখেনি। ঠিক আছে, সেটাই তিনি এখানে বলেছেন, বা তাই বলেছেন যে কিন্তু এই স্নেহের তৃষা মিটে কার জলে। এখন যার সঙ্গে কানেকশন আছে সেই তো তোমাকে বেশি আকর্ষিত করবে না, থোড়ি অন্য কোনো জল করতে পারবে। তো এখানে কবির আকর্ষণ, কবির বন্ধু কে ছিল? কপোতাক্ষ নদ। সেই কপোতাক্ষ নদী তো কবির জন্য খুবই আকর্ষণীয় বা কবির জন্য খুবই প্রিয়, তার জল তিনি পান করে তার তৃষা নিবারণ হয়েছে। ঠিক আছে, তো সেই স্বাদ, সেই জলের প্রকৃতি বা সৌন্দর্য, তেমন কোনো সৌন্দর্য কবির নজরে আর কোথাও পড়েনি। তো কবি এখানে সেটাই বলেছে। নেক্সট, নয়েজ যে হচ্ছে তার জন্য মাফ করবে, বিকজ জানোই তো নাই। নেক্সট, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থনে, আর কি হবে দেখা যতদিন যাবে। তো এখানে দেখো, কবি সেই কপোতাক্ষ নদকে, ঠিক আছে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থনে। তো এইখানে দেখো কবি একটা উপমার ব্যবহার করেছে। ঠিক আছে, তো কবি কপোতাক্ষ নদকে, এখানে কবি কপোতাক্ষ নদকে, ঠিক আছে, নদীকে তোমার মায়ের যে স্তন্যটা আছে, যে দুগ্ধটা আছে, তার সঙ্গে তুলনা করেছে। ঠিক আছে, তো দেখো যেরকম মায়ের দুগ্ধ, ঠিক আছে, তার সন্তানকে কী করে? তৃপ্তি প্রদান করে, তার সন্তানকে পুষ্টি প্রদান করে, তাকে শক্তি প্রদান করে, তাকে বড় করতে সাহায্য করে। ঠিক তেমনই তোমার বলা হয়েছে কপোতাক্ষ নদকে কবি সেই মায়ের স্তন্যর সঙ্গে, দুগ্ধের সঙ্গে তুলনা করেছেন। তো এখানে বলেছেন দুগ্ধ স্রোতারূপী তুমি জন্মভূমি স্থনে। জন্মভূমি এখানে কে? বঙ্গভূমি, অর্থাৎ বাংলাদেশকে তিনি বলেছেন মা। দেখো, আমরা জানি মা বলতে আমাদের জন্মভূমিকেও বোঝানো হয়, তো তিনি বলছেন জন্মভূমি হলো কে? এখানে আমাদের বঙ্গভূমি। সেই বঙ্গভূমির স্তন্যস্বরূপ কে? কপোতাক্ষ নদ। যেমন মনুষ্যর মধ্যে আমাদের মানুষের কথা যদি আমরা বলি, মা, আমাদের যে রিয়েল মা যেটা থাকে, তিনি যেমন তার শিশুকে তার দুগ্ধ পান করে বড় করে বা তাকে পুষ্টি প্রদান করে, তো এখানে কবি কপোতাক্ষ নদকে বলেছে আমাদের বাংলাদেশের, দ্যাট ইজ তোমার যে বঙ্গদেশ আছে, সেই বঙ্গদেশের স্তন্য স্বরূপ তাকে কল্পনা করেছেন। ঠিক আছে, তো এখানে সেটাই বলছে দুগ্ধ স্রোতারূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হে হবে দেখা যতদিন যাবে। তো এখন দেখো কবি বলছে, কবি তো তোমার ফরাসি দেশের ভার্সাই শহরে না, তার পরিস্থিতি একদমই ভালো না, তার দুবেলা খাওয়ার জোগাড় হচ্ছে না, তার ঘরের ভাড়া দেওয়ার জন্য পয়সা নেই। ঠিক আছে, সব জায়গায় যদিও তোমার ধার দেনা করে চলছে, তেমন অবস্থায় তিনি তোমার ফরাসি দেশ থেকে ভারতবর্ষে কীভাবে আসবে। তো কবির মনে এখন সন্দেহ জেগেছে, আমি কি কখনো আমার সেই বাল্যকালের বন্ধু বা তোমার
কৈশোরকালের বন্ধু কপোতাক্ষ নদকে আবার দেখতে পাবো? বিকজ কবির জন্য এটা সম্ভব না এখন, কবির কন্ডিশন। কারণ কবির জন্য এটা সম্ভব না তখন যে কবি ফরাসি দেশ থেকে আবার তার মাতৃভূমিতে ফিরে আসবে। ইট ওয়াজ ইম্পসিবল ফর হিম অ্যাট দ্যাট টাইম। তো তাই তিনি বলছেন, আমি কি আবার কখনো আমার সেই বন্ধুকে দেখতে পারবো? সেই কপোতাক্ষ নদকে আমি দেখতে পারবো? কখনো কি আবার দেখা হবে? তাই তিনি বলছেন যতদিন যাবে। হয়তো কবিকে এইভাবেই ফরাসি দেশে বসেই তার জীবন অতিবাহিত করতে হবে, ফরাসি দেশে তাকে মৃত্যু মুখে পতিত হতে হবে। কখনো কি আবার তার বন্ধুর সঙ্গে দেখা করতে পারবে সে? তাই সেটাই কবির প্রশ্ন। দেন এর নেক্সট লাইন বলছে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি। দেখো এখানে কিন্তু খুবই সুন্দর লাইন রয়েছে। ইভেন আমি বলছি তোমাদের এই কবিতার থেকে কিন্তু ভিতর থেকে তোমাদের কোয়েশ্চেন উঠিয়ে দেয় এবং তার মিনিং জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি তোমার এখানে যে বলছে প্রজারূপে, এখানে প্রজা কাকে বলা হয়েছে? প্রজা বলা হয়েছে তোমার কপোতাক্ষ নদকে। ঠিক আছে, প্রজারূপে রাজরূপ কাকে বলা হয়েছে? সাগরকে। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়ি কর তুমি। দেখো আমরা নর্মালি কি জানি, আমরা যদি আগে হিস্ট্রি পড়েছি আমরা জানি যে প্রজারা কী করে নর্মালি রাজাদেরকে কর দিয়ে থাকে তার রাজ্যে থাকার জন্য। ইভেন অ্যাট প্রেজেন্টও আমরা কী করি, সরকারকে কর দিই, ল্যান্ড রেভিনিউ যেটা বলা হয় না, ট্যাক্স দেখি না। তো এখানে কবি সেই সময়ে কি সুন্দর ধারণা বেরিয়েছে যে দেখো কবি কল্পনা করেছে কপোতাক্ষ নদ হলো কি তোমার প্রজা এবং সাগর হলো তোমার রাজা। তো প্রজা যেমন রাজাকে কর দেয়, ঠিক তেমনই কর কপোতাক্ষ নদ কাকে দেয়? সাগরকে দেয়। কীভাবে? আমরা ভালো মতন জানি যত সকল নদী আছে সকল নদীর গন্তব্যস্থান কোথায়? গন্তব্যস্থান হলো সাগর। বিকজ সকল নদীর জল গিয়ে কোথায় মিশে? সাগরে গিয়ে মেশে, তাই না? তো সাগরকে কি দিচ্ছে? নদী কপোতাক্ষ নদ কর দিচ্ছে। কিসের? তার বিন্দু জলরাশি যেটা আছে সেই জলরাশি কর দিচ্ছে কে? তোমার কপোতাক্ষ নদ। তো সেই কথাটা এখানে কবি বলেছেন। ঠিক আছে, দেন এরপরে ঠিক আছে, এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে শখে সখারিতে নাম তার। এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এখন দেখো যেহেতু কবি মাইকেল মধুসূদন দত্ত তোমার কি বলে কপোতাক্ষ নদকে বন্ধু বলে সম্বোধন করেছেন। এখন নর্মালি যদি আমি তোমাদের বন্ধু হই, ঠিক আছে, বা তোমাদের বন্ধু যদি থাকে, বন্ধুদের কাম কি? বন্ধুরা কি করে? আসল বন্ধুরা একজন বন্ধু আরেকজন বন্ধুর কী করে? গুণগান করে, তাই তো? এ আমার বন্ধু এমন, হ্যান ত্যান করে, এমন ভালো, এত পড়াশোনায় ভালো, এত পড়াশোনায় খারাপ। যদি খারাপের কথা বলবো না, ভালোই, যেটা হলো খারাপ করে সেটা হলো হর এক ফ্রেন্ড কবি না হতা হ্যায়। ঠিক আছে, তারা একটা ফ্রেন্ড। আর একটা আছে কি, যারা তোমার সবসময় ভালো গুণগান করে। ঠিক আছে, তো এমন অনেক ফ্রেন্ডই আছে আমাদের লাইফে। তো এখানে কপোতাক্ষ নদকে কবি তার বন্ধু হিসেবে বলেছেন, যেহেতু সম্বোধন করেছেন, তাই বন্ধুর কাছে তিনি প্রার্থনা করছেন যে বন্ধু, যেমন বন্ধুর প্রকৃতি হয় যে সবাইকে তুমি তার বিষয়ে জানাও, তো কপোতাক্ষ নদকেও মধুসূদন দত্ত বলছে তুমি যেন যখন তুমি যেই জায়গা দিয়ে বয়ে যাচ্ছ, যেই এলাকা দিয়ে বয়ে যাচ্ছ, তোমার যে কূলবর্তী দুই পাড় আছে, দুই পাড়ের লোকদেরকে যেন তুমি আমার নাম বলে যাও, জানিয়ে যাও। কেন? এখানে কী আবার লাইন আছে? এখানে তো কিছু বলেনি। বঙ্গজ জনের কানে, বঙ্গজ মানে কি? বঙ্গদেশের, জন মানে লোক, লোকের কানে। তো বঙ্গজ দেশের লোকের কানে কানে কবির বিষয়ে যেন তার বন্ধু কপোতাক্ষ নদ সবাইকে জানিয়ে যায়। এটাকে এখানে কি আবার কীভাবে জানাবে ভাই? দেখো মাইকেল মধুসূদন দত্ত চেয়েছিল কবিতা লেখে ফেমাস হতে, তার আশা ছিল বিশ্ববিখ্যাত কবি হওয়া। তিনি চেয়েছিলেন যে ইংরেজি কবির মাধ্যমে হবে, কিন্তু তিনি সেটা হতে পারেননি। তাই তিনি আবার সেই মাতৃভাষায় ঘুরে আসছে। আর কপোতাক্ষ নদ কবিতাটা তিনি কোথায় বসে লিখছেন? তিনি সেই ফরাসি দেশে বসে লিখছেন আর বাংলায় লিখছেন।
তাই তিনি বলছেন হয়তো আমি, নো ডাউট, কবির যে আশাটা ছিল যে ফেমাস হবে তিনি, সেই আশাটা যদি পূরণ না হয় কবি মরেও শান্তি পাবে না। কবির মেন আশা ছিল ফেমাস হওয়ার। তিনি ভেবেছিলেন তিনি ইংরেজি সাহিত্যের মধ্যে ফেমাস হবেন, কিন্তু হতে পারেননি। তাই তিনি বাংলা ভাষায় আবার ফিরে আসছে। আর একটা কথা মনে রাখবা, কবি মাইকেল মধুসূদন দত্তের কিন্তু নলেজ খুবই ছিল। ছোটোর থেকেই তার মা তাকে রামায়ণ পাঠ করা, মহাভারত পাঠ করা, এগুলো পাঠ করাতো, কিন্তু পড়াতো। আর তিনি বিভিন্ন দেশে ঘুরে ফিরেছেন, সঙ্গে বিভিন্ন দেশের নলেজ, ভাষার নলেজ তার ছিল। তার জন্য তো তিনি অমৃতাক্ষর ছন্দটা রচনা করতে পেরেছে, যেটাকে বলা ভার্সিলিটি। তোমার ভার্সাটিলিটি, মাঝে মাঝে আমারও কী হয়ে যায়, ভার্সাটিলিটি, তোমরা বলে দিও কী থাকে, মাঝে মাঝে আমার এমন অভ্যাস হয়ে যায়, আমার ওয়ার্ড প্রনাউন্সিয়েশন হয় না। দ্যাট ইজ ভার্সাটাইল, যেটা থাকে না, ভার্সাটাইল যে থাকে একটা নেচার, ঠিক আছে। তো ভার্সালিটি যেটা থাকে সেটা কবির ভিতরে ছিল, বিকজ তার কাছে অনেক ভাষার নলেজ, জ্ঞান ছিল। তো তার জন্য তিনি অমৃতাক্ষর ছন্দ কবিতা লিখতে পেরেছেন, অ্যান্ড সেটাই তাকে ভার্সালিটি প্রোভাইড করেছে। তো ভার্সালিটি বহুত উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আমার মুখের থেকে, প্রনাউন্সিয়েশন উল্টাপাল্টা হয়ে যায় মাঝে মাঝে। সো আমি কোথায় ছিলাম? তো কবির মেন ড্রিম ছিল ফেমাস হওয়ার, যেটা তিনি ইংরেজি সাহিত্যের মাধ্যমে হতে পারেননি। তাই তিনি ফিরে এসেছেন কোথায়? আবার তার মাতৃভাষা বাংলাতে। তো তিনি যেহেতু কপোতাক্ষ নদ কবিতাটি লিখছেন, তাই তিনি বলছেন হয়তো আমি ইংরেজিতে ফেমাস হই নাই, নো ডাউট, কিন্তু আমি যে কবিতাগুলো লিখছি তা যেন সবাই জানতে পারে, বঙ্গজ লোকের সকলের কানে যেন আমার এই কবিতাগুলো পৌঁছে যায়, তুমি এই গুণগানটা করে যাবে আমার নামে। তো কবি তার বন্ধু কপোতাক্ষ নদকে সেই রিকোয়েস্টটাই করেছে যে তুমি অ্যাজ এ বন্ধু হিসাবে আমার যেই কবিতাগুলো আমি লিখছি, আমার যে ফেমাস হওয়ার আশাটা আছে সেটাকে তুমি পূরণ করো এবং আমার নামে সকলকে তুমি জানাও। তো সেটাই এখানে বলছে। নয়েজেও মাঝখানে আসছে জানি, ভিডিওটা বানানোর সময় খারাপ হয়েছে, যখনই বানাতে বসি তখনই কোথা থেকে নয়েজ আসতেই থাকে, ঠিক আছে। এটা আমার কিসমত কানেকশন বলতে পারো, যখনই স্টার্ট করি তখনই কোথার থেকে খুটুর খাটুর একটা আওয়াজ আসবেই। তো যাই হোক, তো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য পোয়েম। আই হোপ তোমাদের দেখে, এক্সপ্লেনেশন দেখে এটার বা শুনে নিশ্চয়ই ভালো লেগেছে। তো বেসিক্যালি কপোতাক্ষ নদ একটা সনেট কবিতা, যেটা কবি মাইকেল মধুসূদন দত্ত তোমার ফরাসি দেশের ভাষায় শহরে থাকাকালীন লিখেছেন, ঠিক আছে। তো তিনি যখন খুবই একা হয়ে পড়েছিলেন অর্থের অভাবে এবং লাঞ্ছনা অপমান ভোগ করছিলেন ফরাসি দেশে থাকাকালীন, তখন একাকী অবস্থায় তিনি তার এই সনেট কবিতাটি রচনা করেছিলেন। তো তোমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো পড়ার আগে তোমরা এই কবিতাটাকে ভালো মতন পড়ে নেবে বা শুনে নেবে বা জেনে নেবে, বিকজ এখান থেকে অনেক ভিতর থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়, আর ভিতর থেকে কোয়েশ্চেন দিলে জানোই বানিয়ে লিখতে লাগে। অ্যাডভান্স বেঙ্গলি নিয়েছে মানে তোমাদেরকে বানিয়ে লিখতে লাগবে, তাই তোমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সারগুলো করার আগে চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে হবে। তো কোথাও যদি তোমাদের ডাউট আছে তোমরা নিশ্চয়ই আমাকে বলতে পারো। এ প্রবাসে মজি প্রেমভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, ঠিক আছে। তো কবি রিকোয়েস্ট করেছেন তার বন্ধুকে তিনি যেন তার নাম চিরকাল গেয়ে যায় বা সকলকে জানিয়ে যায়, অল স্পেশালি বঙ্গের লোকদের কাছে, যাতে তিনি তারা যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা পূরণ হতে পারে, দ্যাট ইজ ফেমাস হওয়ার ইচ্ছাটা। প্লাস তোমরা শব্দের অর্থগুলো দেখবে, কয়েকটা তোমাদের 1-2 মার্কের শব্দের অর্থ দিয়ে দেয়, ঠিক আছে। তো শব্দের অর্থগুলো দেখবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, যাতে বাংলাকে নিয়ে, অ্যাডভান্স বেঙ্গলিকে নিয়ে যে যাদের মধ্যে ভয় আছে, ইভেন বেঙ্গলি সাবজেক্টকে যারা ইগনোর করে, তাদের যাতে হেল্প হয়ে যায়, তারাও যাতে বুঝে কিছু লিখতে পারে। তো এটার জন্য বেঙ্গলি, অ্যাডভান্স বেঙ্গলির বলো বা মেন বেঙ্গলি বলো, আমি সেটার জন্য ভিডিও বানাই যাতে স্টুডেন্টদের হেল্প হয়। বিকজ অ্যাডভান্স বেঙ্গলি বলতে গেলে ভালো মতো নোটসেও যে নোটবুকগুলো আছে সেগুলোর মধ্যেও ভালো মতো লেখা থাকে না, তো স্টুডেন্টদেরকে বুঝতে বহুতই অসুবিধা হয়। ইভেন কিছু কিছু অ্যান্সারে উত্তর এত বড় বড় দিয়ে দেয় যেগুলো মানে অযথা, প্রয়োজনই নেই। তো অত বড় বড় উত্তর দেখার সত্ত্বেই সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা ভয় খেয়ে যায়। আর একটা কারণ হলো তোমাদের অ্যাডভান্স বেঙ্গলিকে নেগলেক্ট করার রিজনই হলো এটাই, কিন্তু ভালো মতন প্রপার নোটস পাওয়া যায় না,
আর মার্কস কাটে বহুতই। তার সঙ্গে তোমাদের হয়তো বুক অ্যাভেলেবেল থাকে না, যদিও অ্যান্সার আছে, খুব বড় বড় অ্যান্সার দিয়ে রেখে দিয়েছে, টু দি পয়েন্ট লেখেনি, স্টুডেন্টরা পড়ার আগে ওটাকে ভয় খেয়ে যায়। আর এর জন্যই আজকাল কিন্তু অ্যাডভান্স হিসাবে মানুষ সব অল্টারনেটিভ ইংলিশ নেয়, ঠিক আছে? তো আই হোপ তোমাদের যদি ভিডিও ভালো লাগে, তোমরা যেটা বলেছি আমি সেটা করবে। আর যদি কোথাও ডাউট থাকে নিশ্চয়ই তোমরা কোয়েশ্চেন করতে পারো আমাকে। তো আজকের জন্য এখানে রাখি। উইথ নয়েজের সঙ্গে ভিডিওটা ছাড়তে হবে, বিকজ আমার কাছে তেমন কোনো সাজ সরঞ্জাম নেই। আমি জাস্ট তোমাদের জন্য ভিডিও বানাই, আমার যেটা পারপাস সেটা যাতে ফুলফিল হয় তার জন্য। তো গাইস, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফর টুডে এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, আস্তা লা ভিস্তা, আমিগোস।